সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। भारत माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। সবাইকে আমার শুভেচ্ছা, সুপ্রভাত। আর এই করোনা সংকটকালে আমরা সবাই লড়াই করে বেঁচে আছি। ভগবান সবাইকে দীর্ঘায়ু দিন, সুস্থ থাকুন, ভগবানের কাছে প্রার্থনা করি। মা দুর্গার আগমন হচ্ছে, আমরা যেন সুস্থ শরীরে দুর্গাপূজা দেখতে পারি এবং দুর্গাপূজার পরে যেন আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারি, মায়ের কাছে সেই প্রার্থনাও করি। আমরা চা খেতে বেরিয়েছিলাম, লোকে বাড়িতে চা খায়, পাড়ায় খায়, আমরা একটু বেপাড়ায় গিয়ে চা খাই, অভ্যাস খারাপ হয়ে গেছে। তাই আমি নিউ টাউনে ছিলাম, চা খেতে খেতে ওখান থেকে বোর্ড ঘুরে এসেছিলাম, ওখানে বন্ধুদের সঙ্গে চা খেলাম। আবার এগোতে এগোতে আপনাদের পাড়ায় ঘোলাতেও পৌঁছে গেছি চা খেতে। এখানে আমার একজন দাদা থাকেন, চেনেন? নির্মল ঘোষ। আমার দাদার সঙ্গে আমার বন্ধুত্ব আছে। দাদাকেও মহাবলী, তার ছেলে আরো মহাবলী। তো দাদার সঙ্গে দেখা করতে আসি আমি, আর ঘোষদের বদনাম করে দিয়েছেন উনি। এর আগে এসেছিলাম দু তিনবার, আমাদের কর্মীদেরকে মেরেছিল ওনার ছেলেরা। তার বাড়িতেও গিয়েছিলাম, দোকান ভেঙে দিয়েছিল। অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে। ক্ষমতায় থাকলে এটা হয় মানুষের। সেই জন্য আমরা চাইছি কিছুদিন ক্ষমতার বাইরে না থাকুন, তাহলে বুঝুন মানুষের কষ্টটা কি। পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, লোককে মারপিট করে, ভয় দেখিয়ে, লোকের ইনকামের টাকাকে কাটমানি বানিয়ে দেওয়া। বাড়ি করতে পারবেন না, বাড়ি বানালেই 2 লাখ টাকা দিতে হবে। তা আবার স্কয়ার ফুটে আবার নাকি কাটমানি ঠিক করা আছে। আমাদের একজন ডাক্তারবাবু আছেন, কাউন্সিলর, শুনেছেন কিনা? খুব পপুলার। আর ওই তিনি আবার এমপিও বটেন, কাউন্সিলরও বটেন। প্রত্যেকটি বাড়ির ইঞ্চি ইঞ্চি মাপ তার কাছে আছে। কে কত ইঞ্চি বাড়িয়েছে, কত ফুট বাড়িয়েছে, তার কত টাকা পাওনা আছে, ডায়েরিতে লেখা। এত ভালো শাসক আমরা কোনো দেখিনি কোনোদিন। সবার খবর থাকে। বাড়ি করতে পারেন আপনি, কিন্তু টাকা পয়সা দিয়ে যান, সব ওখানে যায় হয়ে যাবে, লিগাল। টাকা না দিলে ইলিগাল বাড়ি ভেঙে দেওয়া হবে। এরকম রাজত্ব আমরা কোনদিন দেখিনি। আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ 11 সালে যখন ভোট দিতে গেছিলেন পরিবর্তন বলে, তারা কোনোদিন ভাবেননি এই দিকটা দেখতে হবে। একটা ইটের জন্য কাটমানি দিতে হবে, এক বস্তা সিমেন্টের জন্য কাটমানি দিতে হবে। সিন্ডিকেট না হলে আপনি বাড়ি করতে পারবেন না। আমি নান্টি বাবু সেদিন ভিডিও দেখছেন, আপনারা বোধহয় দেখেছেন। 67 বছরের বয়স্ক মানুষ একটা কাঁদতে কাঁদতে কথা বলছে। ব্যবসা করে কামিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, তাও জেল খাটতে হয়েছে। এরকম বহু মানুষকে হতে হবে। এইটা কিন্তু গণতন্ত্রের কোথাও জায়গা নেই। মানুষের জীবনযাপন পদ্ধতি আপনি আটকে দেবেন, মানুষকে সুখে শান্তিতে থাকতে দেবেন না। রোজ অর্জুন সিং আমাদের এমপি, তার বাড়ির সামনে বোমবাজি করা হয়। পুলিশ যাচ্ছে, গুন্ডা যাচ্ছে, এরা একবার মেরে যাচ্ছে, ওরা একবার মেরে যাচ্ছে। বাড়ির লোককে খেতে ঘুমোতে দিচ্ছে না। এটা কি ধরনের রাজনীতি? এর জন্য পরিবর্তন করেছিলেন। এখানে মা বোনের অনেকেই আছেন, আমি জানি 11 সালে আপনারা অনেকে ভোট দিয়েছেন দিদিকে। ঠিকই করেছিলেন, কারণ সিপিএম এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়ে প্রাণ অতিষ্ঠ হয়ে গেছিল, শ্বাস নেওয়ার জায়গা ছিল না। তাই হচ্ছে যাই হোক, জায়গা চাই, চলো দিদির দিকে। দিদির এই হাওয়াই চপ্পল, সাদা শাড়ি দেখে অনেকে বলেছিলেন। মে মাসের রোদ্রে লাইনে দাঁড়িয়ে ভোটও দিয়েছিলেন, দিদিকে চাই, দিদিকে চাই। কিন্তু দিদি আসার পরে যা দুরবস্থা আমাদের দিদিদের হয়েছে। আজ 60 থেকে 70 বছর বয়সের কোনো মহিলা সুরক্ষিত নয়। বাজারে এলে যতক্ষণ না ফিরছে টেনশনে নেই, মেয়ে পড়তে গেলে যতক্ষণ না ফিরে আসছে টেনশনে থাকি। এই টেনশনে থাকবো বলে পরিবর্তন করেছে। এই জন্য লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলাম। আমাদের এখানে কামদুনি, কৈজুড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকটি জেলায়, ব্লকে, শহরে, সব জায়গায় প্রতিদিন ধর্ষণ হচ্ছে মহিলাদের। হাজার হাজার মহিলা পীড়িতা। আপনারা দেখেছেন, একটা লোকের ফাঁসি হয়েছে, জেল হয়েছে, সাজা হয়েছে ধর্ষণের জন্য। একটা দুষ্টতার গুন্ডার গায়ে পুলিশ হাত দিয়েছে। কি হাত দেবে? সন্ধ্যাবেলা সেই পুলিশ, সেই গুন্ডা থানায় বসে 1 কাপে চা খাচ্ছে, 1 গ্লাসে মাল খাচ্ছে। প্রশ্নই নেই। আপনি কমপ্লেন করতে গেলে আপনাকে থানায় ঢুকতে হবে। যার বাড়ি ভাঙা হচ্ছে তার নামে কেস হবে। আমার 4 বার 5 বার গাড়ি ভেঙেছে, আমার নামে কেস হবে, আমাকে জামিন নিতে হবে। বিচিত্র রাজত্ব চলছে। এটা নিয়ে দিল্লির গণতন্ত্র। এগিয়ে বাংলা, আবার এখন বিশ্ব বাংলা হয়ে গেছে।
এগিয়ে বাংলা কোন দিকে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। কোন ধর্ষণে এগিয়ে বাংলা? দুর্নীতি, কাটমানি, তোলাবাজিতে এগিয়ে বাংলা, না পরিযায়ী শ্রমিকে এগিয়ে বাংলা, রেশন লুটে এগিয়ে বাংলা, আমফানের টাকা লুটে এগিয়ে বাংলা? এরকম এগিয়ে বাংলা আমাদের লাগবে না। দিদিমণি নাকি গল্প দিয়েছিলেন সেই সময়, দীঘাকে গোয়া বানাবেন, দার্জিলিংকে সুইজারল্যান্ড বানাবেন, আর কলকাতাকে লন্ডন বানাবেন। একদিন জোরে বৃষ্টি হয়েছে, একজন এটা ফেসবুকে ছবি ছেড়েছে, বাস অর্ধেকটা জলের মধ্যে। বলছে দিদি লন্ডন বানাতে গিয়ে ভেনিস বানিয়ে দিয়েছেন, গাড়ি ঘোড়া জলের তলায় চলে। আর আপনারা জান সুইজারল্যান্ড, দার্জিলিং কেমন হচ্ছে? দিদিমণি 2 বছর যান না আরো ঘরে, একবার তারা করেছিল কলকাতা, নিচে নামিয়ে দিয়েছিল। কয়েক হাজার মানুষ ঘর ছাড়া, পুলিশ অত্যাচার। তারা অন্যায় কি করেছিল? অধিকার চেয়েছিল। তারা ভাষার কথা বলেছিল। আপনি আমরা অধিকারের কথা বলতে পারেন না। দিদি বলা ডায়লগ দিচ্ছেন, বাঙালিরাই বাংলা শাসন করবে। করো না, কে না বলেছে? তোমার শাসনের নমুনা তো আমরা দেখলাম। যদি এতই কনফিডেন্স আছে বাঙালির উপরে, আপনার উপরে, তাহলে ভোট করেন না কেন? বাঙালির ভোট 110টা মিউনিসিপালিটি কর্পোরেশন আসতে দেখেছেন। যদি বাঙালিদের উপরে এত আস্থা আছে, তাহলে বিহার থেকে মাসুদ ভাইকে নিয়ে এসছেন কেন? প্রশান্ত কিশোরকে। আমাদের ট্যাক্সের কোটি কোটি 600 কোটি টাকা তাকে দিচ্ছেন কেন? আপনি বাঙালিকে বিশ্বাস করেন না, বাংলাকে বিশ্বাস করেন না, বাংলার সাধারণ মানুষকে বিশ্বাস করেন না, তাই আজকে মানুষ আপনাকে বিশ্বাস করে। যদি বাংলার সৃষ্টি কালচারের উপরে আপনার বিশ্বাস রাখতো, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গুণিয়ে দিচ্ছেন বুল্ডোজার দিয়ে কেন? আপনার এমএলএ, আপনার কাউন্সিলর দাঁড়িয়ে থেকে ভাঙছেন। এটা কি কোনো সভ্য সমাজের রাজত্ব, নাকি তালিবানি রাজত্ব শুরু হয়েছে? বিদ্যাসাগরের মূর্তি ভাঙলেন, মূর্তি গড়লেন, রাজনীতি করলেন, আমাদের দোষ দিলেন। এখন প্রমাণ হয়ে গেছে মূর্তি ভাঙে কারা, ইউনিভার্সিটি দেওয়াল ভাঙে কারা, এটা প্রমাণ আর আমাদের বলতে হবে। লোক বুঝে গেছে। যত দিন যাচ্ছে দিদিমণির আসল রূপটা বুঝতে পারছি। হাওয়াই চটি, সাদা শাড়ি, এটা হচ্ছে মুখোশ। আসল রূপ বেরোচ্ছে আজকে। কেউ শান্তিতে থাকতে পারছে না, লুটপাট, খুন খারাপি, রাজধানী চলছে। এখানে খুন হয় মহিলারা, রেপ হয়, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হয়, কোনো বিচার হয় না। দিল্লিতেও হয়েছে, মুম্বাইতে হচ্ছে, হায়দ্রাবাদে হয়েছে, নাম হয়ে গেছে নির্ভয়া। এখানে খুন হলে, এখানে যদি মহিলাদের গায়ে হাত দেওয়া হয়, দিদিমণি মহিলার যদি আঙুল তোলেন যে ওই মহিলার চরিত্র খারাপ, আপনার কাছ থেকে সার্টিফিকেট চাইনি আমরা। কারেন্টের সার্টিফিকেট দেওয়ার কে অধিকার দিয়েছে? আপনি সুরক্ষা দিতে পারেন, সম্মান দিতে পারেন। আমার মা বোনের চরিত্রের দিকে আঙুল তোলেন। ধর্ষিতার আবার ক্ষতিপূরণ দেওয়া হয়, হ্যান্ডিক্যাপদের ক্ষতিপূরণ দেওয়া হয়, জানি আমি। ইজ্জতের দাম দেওয়ার অধিকার কে দিয়েছে? মমতা ব্যানার্জিকে। একজন মহিলা হয়ে মহিলাদের ইজ্জতের দাম দিচ্ছেন 40,000, 50,000, 60,000। কোন বয়সের কোন মহিলা ধর্ষিতা হয়েছেন তার দাম তুলে দিচ্ছেন, মামলাদের ইজ্জতের দাম দিচ্ছেন আপনি। আর দিল্লি, মুম্বাইতে 8 মাসে 10 মাসে চার্জশিট দিয়ে ওখানে বিচার করে তার সাজা শোনানো হয়, শাস্তি শোনানো হয়। আপনার এখানে বিচার কি চার্জশিট জমা পড়ে না? চার্জশিট সেখানে জমা পড়ে কামদুনির মতো, যেখানে আসল অপরাধীকে আড়াল করতে হবে, তার নামটা বাদ দিয়ে চার্জশিট দেওয়া হয় যাতে ও ধরা না পড়ে। কারণ কি? তুমি চিংড়ি মাছ, চিতল মাছ ওখান থেকে দিদির বাড়ি পৌঁছে যায়, নেতার বাড়িতে পৌঁছে যায়, তাকে তো ধর্ষণ করতে বাধা দেওয়া যায় না, সাজা দেওয়া যায় না। কত এটুকু ইনসেন্টিভ দিতে হবে। দিদিমণি বলেন সব বাচ্চা ছেলে, দুষ্টু ছেলে। মা বলে কাপড় ধরে টানবে, হাত ধরে টানবে, দিদিমণি তাকে সার্টিফিকেট দুষ্টু ছেলে। কিন্তু এত দুষ্টু ছেলে সমাজে হয়ে গেছে, ভদ্রলোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই দুষ্টু ছেলে কি করে শাসন করতে হবে আমরা জানি। দিন আসছে, আপনারা দেখবেন একটাও বাড়ি থাকতে পারবে না। ভাই বাংলার বাইরে গিয়ে বাড়ি করতে হবে, নাহলে আত্মীয় বাড়িতে গিয়ে ভাত খেতে হবে। আমাদেরকে চোখ দেখাবে, আমাদের জীবনে শান্তি কেড়ে নেবে, আমাদের মা বোনকে অসম্মান করবে, আর দুষ্টু ছেলে ঘুরে বেড়াবে কেন? সেটা করতে দেবো না। আপনি দেখুন উত্তরপ্রদেশে, বিহারে সেই সব দুষ্টু ছেলেরা হয় জেলের ভাত খাচ্ছে, নাহলে ভবনের কাছে চলে। আমি বলে দিচ্ছি চয়েস ঠিক করে এখন কোথায় যাবেন, আপনাদের কাছে থাকবে, সব ব্যবস্থা রাখবেন। হায়দ্রাবাদে যে ধর্ষকরা একজন ডাক্তারকে ধর্ষণ করে হত্যা করেছিল, মহিলা ডাক্তারকে, তাকে সাজা করেছিল, ফাঁসির সাজা হয়েছিল। পুলিশ নিয়ে যাওয়ার সময় তারা পালাচ্ছিল, পুলিশ গুলি করে মেরেছে। অনেকে বলেছেন ফেক এনকাউন্টার হয়েছে। দেশের লোক বলেছে ঠিক করেছে ম্যাডাম, তোরা পারিস না, আইন দেখাচ্ছি। বারবার আইনের ফাঁক দিয়ে বলে যাচ্ছে, একই কাজ করছে। পুলিশ গুলি করে মেরেছে, পুলিশ করে বাবা দিয়েছে। দিদিমণির পুলিশ কিন্তু সে গুলিটা কাউন্ট করে, গুলি তো ছেড়ে দিন, গায়ে হাত দেয় না। একটা নামে এফআইআর করতে পারবেন না। ধর্ষিতা মহিলা রাত্রেবেলা থানায় এফআইআর করতে গেছেন, ভোটার বসে রাখা হয়েছে, কোনো তো উনি অপরাধ করেছেন। এই ধরনের অমানবিক ব্যাপার, এই ধরনের বেআইনি ব্যাপার সারা ভারতবর্ষে কোথাও দেখবেন না। কোনো শাসন নেই, কোনো নীতি নেই, সংবিধান নেই। সুপ্রিম কোর্টের বিরোধিতা করা, পার্লামেন্টের বিরোধিতা করা,
একটা সরকার করতে পারে কি? যেমন সরকার করছে, মনে হচ্ছে এটা বাংলাদেশের সরকার, আমাদের সংবিধান নীতি সুপ্রিম কোর্টকে মানে না, এই ধরনের সরকার করতে পারে। এর জন্য আজকে বাঙালির বদনাম হচ্ছে, সারা দেশে শিক্ষার হচ্ছে যে কি হচ্ছে বাংলা, মনে হচ্ছে বাংলার সব মানুষ এরকম। এটা চলতে পারে না বন্ধুগণ। একসময় পশ্চিমবঙ্গ দেশকে ইঞ্জিনিয়ার দিত, আইএস দিত, আইপিএস দিত, প্রফেসর ডাক্তার দিত, আজকে ভালো ভালো শিল্পী দিত, ডাইরেক্টর দিত, প্রডিউসার দিত, অ্যাক্টর দিত, আর আজ পরিযায়ী শ্রমিক দিচ্ছে। আইএস আইপিএস আমার পান্ডে, মিশ্র, মিনা নিয়ে আসতে হয়েছে অন্য রাজ্য থেকে। আমাদের ডিএমএসপিদের নাম দেখুন, বাঙালি নেই। দু একজন থাকলে তুমি চামচাগিরি করতে করতে তাদের 12টা বেজে গেছে। এটা 450 লোক হয়ে গেছে, ঝুঁকে গিয়ে 4.5 ফুট হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। আইএস আইপিএস দেরকে চাকরি বাঁচাবার জন্য, প্রমোশনের জন্য দিদিমণির সঙ্গে ধর্ণা দিতে হয় কিনা গান্ধী মূর্তির সামনে। কলেজের ভাইস চ্যান্সেলরদেরকে চাকরি বাঁচাবার জন্য, প্রমোশনের জন্য পার্থবাবুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে, রাস্তায় এসে ধর্ণা দিতে হয়। যদি আইএস আইপিএস এর অবস্থা হয়, ধর্ণা দিতে হয় রাস্তা। যদি ভাইস চ্যান্সেলরদের রাস্তায় ধর্ণা দিতে হয়, তাহলে আপনি কি আশা করতে পারেন? এখানে শিক্ষা বলে কিছু আছে? এখানে আইন কানুন বলে কিছু আছে? নীতি বলে কিছু আছে? গণতন্ত্র বলে কিছু আছে? নাই। সেটা ফিরিয়ে আনার জন্য বিজেপি লড়াই করছে। আমাদের ক্ষমতা যাওয়ার কোনো ইচ্ছা নেই। তাহলে অনেক আগে ছাল চাতুরি করে যদি মতো ক্ষমতায় আসতে পারতাম। দেশে, রাজ্যে, কেন্দ্রে বহু সরকার হয়েছে এরকম। বিপি সিং, দেবেগৌড়া, চন্দ্রশেখর, মনমোহন, কি বলে, গুজরাল, এরা তো প্রধানমন্ত্রী ছিলেন। কজন মনে রেখেছে? অটলজিকে মনে রেখেছে। আমরা উন্নয়ন করতে চাই, মানুষের অধিকার ফিরে দিতে চাই, সাধারণ মানুষকে তার যোগ্য অধিকার দিতে চাই। তাই মোদীজি সবকা সাথ সবকা বিকাশ করেছেন। ক্ষমতায় আসার পর থেকে গরিব মানুষের সেবা করেছেন। যার বাড়ি নেই বাড়ি করে দিচ্ছেন, পাকা বাড়ি। যার বাড়িতে পায়খানা নেই পায়খানা তৈরি করে দিচ্ছেন। গ্যাস নেই তো গ্যাস দিচ্ছেন, চাল ডাল দিচ্ছেন, ফ্রিতে রেশন দিচ্ছেন, বাজার করার 500 টাকা দিচ্ছেন আমাদেরকে জনধন অ্যাকাউন্টে। কেউ কোনদিন দিয়েছে ভেবেছে? দিদি খালি ভাষণ দিচ্ছেন। যে চালটা আসছে ওখান থেকে ফ্রিতে, সেটা যারা গরিব মানুষ তার বাড়ি পৌঁছেছে না, তার ভাইরা মাঝখানে ঝেড়ে দিচ্ছে। আমফানের টাকা আসছে, সেখানে আগে থেকে লিস্ট রেডি করা আছে কোন নেতা কত টাকা পাবে। ভাই, ভাইপো, ভাইজি, মা, বাবা, বউ, কেউ বাদী নয়। কোথায় পৌঁছেছে এটা? এই শাসনের জন্য আমরা পরিবর্তন করেছিলেন, এর পরিবর্তনে আমরা লড়াই করছি। গণতান্ত্রিক ব্যবস্থা নেই এখানে। লোকসভায় ভোট হলো 542টা আসনে, পশ্চিমবাংলায় 542টা আসনে মারপিট হয়েছে, খুন হয়েছে, মানুষ মরে গেছে, লোক রাস্তা জাম করেছে ভোট দিতে দিচ্ছে বলে, বুথে তালা মেরেছে। কিন্তু ভারতবর্ষে আরো 500টা আসনে ভোট হলো, কেউ জানতেই পারলো না কবে ভোট হলো, রেজাল্ট হয়ে গেল। একটা ইট মারেনি, পাথর মারেনি, একটা রিডিং হয়নি, রিপোলিং হয়নি, পশ্চিমবাংলায় সব জায়গায় হয়েছে। কেন এরকম পরিস্থিতি? এই জন্য কি পরিবর্তন হয়েছিল? এই পরিবর্তন আমরা চাই না। সত্যি সত্যি পরিবর্তন চাই। পশ্চিমবাংলার পরিবার নিতে চাই। বাংলার মানুষ মাথা উঁচু করে বলবো আমরা রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বিদ্যাসাগর, রামমোহনের বংশধর, শ্যামাপ্রসাদের বংশধর, সেই বাংলা করতে চাই, ভাব দিয়ে গল্প দিয়ে নয়। তাই আজকে মমতা ব্যানার্জি তার সরকারের কারো কথা কেউ বিশ্বাস করে না। তার চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বানিয়ে বানিয়ে কথা বলেন, ধরা পড়ে যান। তবে তোমাদের ট্রেনিংটা ভালো হয় না, ঠিক করে মিথ্যা কথা বলতে পারো না। আমি প্রেস কনফারেন্স করছি, এখন দিদিমণি রোজ আসেন, প্রেস করেন আর গল্প জানেন। ওখানে সব চ্যানেলগুলো আবার লাইভ দেখায়। বাড়ি বাড়িতে আমি দেখেছি, খানিকক্ষণ ওর গল্প শুনে মায়েরা বোর, দূর একই কথা পাল্টাও, আর একটা চ্যানেল ওখানে দেখে দিদির মুখ আবার পাল্টাও, 4টে চ্যানেল উল্টে বন্ধ করতে দিবি, এসব গুলতা পিয়াস করবো না, অনেক শুনে সেদিন নিউজ দেখাই বন্ধ, কারণ করলে কেন অবস্থা হয়েছে? একজন মুখ্যমন্ত্রী দেবার মিথ্যা কথা বলছে, মাথা নেই, মুন্ড নেই, তত্ত্ব নেই, সরকার আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের লজ্জা করে দিল্লি থেকে কথা বললো, क्या हो गया बंगाल को, लोग জিজ্ঞেস করে। আমাদের তো ঠিক হয়ে যায়, ভরসা রাখি। আজকে এই পরিস্থিতিতে পশ্চিমবাংলাকে নিয়ে আসার দায়িত্ব মমতা ব্যানার্জি। আজ ধরা পড়ে গেছেন, তো উল্টো পাল্টা কথা বলছেন। কদিন আগে পরীক্ষা হলো, জয়েন্টের পরীক্ষা হয়েছে, সবচেয়ে মেধাবী ছাত্রছাত্রীরা জয়েন্ট দেয়। যেদিন পরীক্ষা তার আগের দিন লকডাউন করে রাখা হয়েছে, যাতে ছেলেমেয়েরা পরীক্ষা আসতে না পারে। সুপ্রিম কোর্টে যা হয়েছে পরীক্ষা বন্ধ করতে। আমি তো কোনোদিন শুনিনি বাপের জন্মে যে কেউ পরীক্ষা বন্ধ করছে। সুপ্রিম কোর্ট বলেছে পরীক্ষা ছাড়া কোনো প্রমোশন হবে না। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আমারই লোকসভা কেন্দ্রে আছে, মেদিনীপুরে। দুর্ভাগ্য আমাদের, মেদিনীপুরের সেই মহান সন্তান বিদ্যাসাগর নামে ইউনিভার্সিটি হচ্ছে, সবচেয়ে বেশি চুরি ওখানে হচ্ছে, 2 নম্বরই হচ্ছে, চামচারা বসে আছে ওখানে। আপনারা জানেন
আমফান এর সময় চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ওখান থেকে 32 লক্ষ টাকা দিয়েছেন। কেন দিয়েছে? কার টাকা? ছাত্রছাত্রীদের যে ফিস টাকা, উন্নয়নের টাকা সেটা দিয়ে দেওয়া হয়েছে চামচাগিরি করার জন্য। আর পরীক্ষা ছাড়াই সেখানে রেজাল্ট বার করা হয়েছে সবকটা কলেজে। কে অধিকার দিয়েছে? আজ যখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে পরীক্ষা নিয়েই প্রমোশন দিতে হবে, তখন কি হবে? রাত থেকে যে মার্কশিট তৈরি করবেন পরীক্ষা ছাড়া, নিজের লোককে নিজের মতো করে পাস করে দেওয়া, তার কি হবে? কেন এই ব্যবস্থা? না নিয়ম নীতি সংবিধানকে না মেনে যা ইচ্ছা করার চেষ্টা, খুবই দুর্ভাগ্যজনক। আর দিদিমণি বলেছেন সেদিন নাকি 25% ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। আমি দিদিকে প্রশ্ন করতে যাই, কেন বাকিরা আসেনি? কে দায়ী? নবীন বাবু যদি সবাই উড়িষ্যার সমস্ত ছাত্রছাত্রীর জন্য আশা থাকার খেয়াল ব্যবস্থা করতে পারেন পরীক্ষার জন্য, আপনি কেন বললেন না? আপনি ট্যাক্স নেন না? ওই দায়িত্ব নেই, অধিকার নেই আপনাকে জিজ্ঞেস করার যে কেন আমার ছেলে পরীক্ষা দিতে পারবে? কেন লকডাউন করলেন? কেন পরিবর্তন করলেন না? ঈদ মুহরম হলে 4 বার আপনি ডেট পাল্টান লকডাউনে, আর পরীক্ষা হচ্ছে কেন করছেন না? আপনি স্কুলে সরস্বতী পূজা বন্ধ করে দিচ্ছেন, কলকাতা দুর্গাপূজা বিসর্জন বন্ধ করে দিচ্ছেন। কি চাই? কি আশা করতে পারি আপনার কাছ থেকে? আপনার যেদিন রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো সেদিন লকডাউন করলেন যাতে লোক পুজো পাঠ না করতে পারে, মন্দিরে না যেতে পারে। আর যারা ভুল করে মন্দিরে গেছে তাদের লাঠি পেটা করা হয়েছে, জেলে নিয়ে জামিন করা হয়েছে। কোন রাজত্ব চলছে বন্ধুগণ? আবার 13 তারিখ পরীক্ষা, কয়েকদিন পরীক্ষা চলবে, আর 11 আর 12 দুদিন লকডাউন করে রেখেছেন। কেন্দ্র সরকার বলেছে আমাদের সঙ্গে কথা না বলে ডেট ঠিক করবেন না। উনি ঘোষণা করে দিয়েছেন, বলছেন না ওটা হবেই। আচ্ছা, কার স্বার্থে করছেন আপনি? আমাদের ভবিষ্যৎ যে ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছেন। একবার ভেবে দেখুন, কয়েক লক্ষ ছাত্রছাত্রী এবারে পরীক্ষা দিচ্ছে। যদি পশ্চিমবঙ্গের পরীক্ষা না হয়, পরীক্ষায় পৌঁছতে না পারে, বসতে না পারে, একটা বছর নষ্ট হবে। সারা দেশে পরীক্ষা হচ্ছে। আমাদের যে কয়েক হাজার ছাত্রছাত্রী জয়েন্টে চান্স পেত, সেটা অন্য রাজ্যে সিটটা চলে যাবে, অন্য ছেলেমেয়েরা যে লিস্ট হবে তাদের চান্স পাবে। আগামী বছর যে ছাত্রছাত্রী এবারে দিচ্ছে, আগামী বছর এবারে 1 লাখ, পরের 1 লাখ, 2 লাখ পরীক্ষার্থী, সিট কিন্তু 15,000 থাকবে। তাহলে দুটো সিটের জন্য একটা ছেলে থাকবে, একটা সিটের জন্য 2 জন থাকবে। তা অর্ধেক ছেলে মেয়ে এমনি হাওয়া হয়ে গেল যাদের পড়ার অধিকার ছিল আপনার চক্রান্তের জন্য। তাই আমরা অভিভাবক, ছাত্রছাত্রী সবাইকে বলতে চাই, ইনি কার স্বার্থে রাজনীতি করছেন জিজ্ঞেস করুন। কেন আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের রাস্তায় পাথর ফেলে দিচ্ছেন? কে অধিকার দিচ্ছে ওনাকে পরীক্ষা বন্ধ করার, অসহযোগিতা করার? আমরা দায়িত্ব নিচ্ছি, আমরা করবো। যদি না গাড়ি চালান, আমরা স্থানীয়ভাবে গাড়ি চালাবো। আমাদের সঙ্গে যোগাযোগ করুন, পার্টি লোকের সঙ্গে আমরা পৌঁছে দেবো সেন্টারে, পরীক্ষার পর বাড়িও পৌঁছে দেবো। যদি সরকার না করে, আমাদের দায়িত্ব আমরা পালন করবো। এটা কোনো সরকার হতে পারে ছেলে মেয়েদের পরীক্ষা দিতে না বলছে? আসলে যেমন এখানে পরীক্ষা হয় স্টেটের, যে পরীক্ষায় বসে তার চাকরি হয় না, লিস্ট পাল্টে যায়। উত্তর বাংলায় একজন বড় ব্লকের এমএলএ টিএমসি জয়েন করলেন, হঠাৎ দেখা গেল পরীক্ষার যারা সিলেক্ট লিস্ট তাতে 1 নম্বর তার মেয়ের নাম চলে এসেছে, কোথায় ছিল কেউ জানে না। ঠিক সেরকম এখানে ডেন্টিস্ট ডক্টরদের প্রায় 6,000-এর বেশি ডাক্তার আছে আমাদের পশ্চিমবাংলায়, লেকিন লোক নিয়োগ করা হচ্ছে, পরীক্ষা হচ্ছে মৌখিক, কেউ জানতে পারছে না কে পেলো কি পেলো। বাংলা ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না, অন্য রাজ্য থেকে চাকরি পাচ্ছে, 35 লাখ টাকা দিতে হচ্ছে মাত্র। টেটের পরীক্ষা, এসএসসির পরীক্ষার্থীরা বসে আছেন, যারা পাস করেছেন ধর্ণা দিচ্ছেন মাসের পর মাস, বছরের পর বছর, তাদের পরীক্ষা হচ্ছে। কোর্টে কেস চলছিল, এখন শোনা যাচ্ছে নাকি সেটিং হয়ে গেছে, সে কেসের রেজাল্ট বেরোবে, 50-60 হাজার লোক হয়তো চাকরি পাবে, তার জন্য লিস্ট তৈরি হয়ে গেছে। 15 থেকে 20 লাখ টাকা দিন, চাকরি নিয়ে নিন, টাকা জমা নেওয়া হচ্ছে। আমি ওই ভুলটা করবেন না, যে কোনো সময় উল্টো কেস হয়ে ক্যান্সেল হয়ে যাবে। কি ধরনের চলছে আজকে? প্রাইমারি স্কুলে ভর্তি হোক, হাই স্কুলে হোক, কলেজে হোক, টাকা না দিলে হবে না। কাটমানি পরীক্ষা যে ধরনের হোক, এসএসসি হোক, টেট হোক, অন্যান্য পরীক্ষা হোক, বিনা টাকায় কারো চাকরি হয় না। আপনি টাকা দিন, পরীক্ষায় নাম আসলে হয়ে যাবে। এই ধরনের একটা ব্যবস্থা, দুর্নীতি সার্বিকভাবে ছেয়ে গেছে। সরকারি কর্মচারীদের দুর্নীতি দিতে বাধ্য করা হচ্ছে, পুলিশকে বাধ্য করা হচ্ছে টাকা তুলতে। তাই মানুষের রাত পুলিশের উপর পড়ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, থানা জ্বালিয়ে দিচ্ছে। এই ধরনের অব্যবস্থা, শৃঙ্খলাহীনতা, এটা চলতে পারে না। আজকে মমতা ব্যানার্জির না সরকারের উপর কন্ট্রোল আছে, না তার পার্টির উপর কন্ট্রোল আছে। দেখুন তার পার্টির লোকেরা রোজ খুনোখুনি করছে, বম বন্দুক দিয়ে মরে যাচ্ছে। কি মানুষ শান্তিতে থাকতে পারবে না? আপনি চাকরি দেবেন না, আপনি ডিএ দেবেন না, আপনি খেতে দেবেন না, শান্তি তো দিন, সেটাও দিতে পারছেন না, কারণ ওনার কোনো কন্ট্রোল নেই। তাই পার্টি থেকে লিয়ে দিয়েছেন, দিকে সরকারটাও প্রায় লিয়ে দিয়েছেন, তাই টাকা আর লেনদেনের ব্যাপার চলছে।
তাই এই সরকারের পরিবর্তন দরকার, নাহলে পশ্চিমবঙ্গের কল্যাণ হবে না। এগুলো তো ছেড়ে দিন, আপনি শান্তিতে ঘুরতে পারবেন না। আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরি করতে পশ্চিম ভারতে যাচ্ছে, বিজেপি রাজ্যগুলোতে যাচ্ছে। লকডাউন না হলে আমরা জানতে পারতাম না 30, 40, 50 লাখ ছেলে মেয়ে যারা ওখানে গিয়ে চাকরি করছে, তাদেরকে ফেরত আনার নিয়ে মমতা ব্যানার্জি 6 মাসের মধ্যে একবার আত্মীয় পরিজনের মুখটা দেখার ইচ্ছা ছিল ওদের, সেটাও করতে দেননি। এত অমানবিক বলছে মরা ওখানে। যারা গাড়ি করে চলে এসেছেন এই টাকা খরচা করে, আমরা তাকে রিসিভ করেছি হাইওয়েতে, জল খাইয়েছি, পুলিশ জলও খেতে দেয়, আটকে রেখে দিয়েছে ওখানে জঙ্গলে। কিসের জন্য? কেন এত আপনি অমানবিক? উনি ভাবছেন এত লোক আসবে, আবার চাকরি চাইবে, আবার মিছিল হবে, বাবা ঝামেলায় যাওয়ার দরকার নেই, ওখানে থাকবে। অন্যান্য রাজ্যকে দেখুন, 100 ট্রেন চালিয়ে ওরা লক্ষ লক্ষ লোকেদের নিয়ে এসেছে। দিদিমণি ট্রেন চলতে দিলেন না, বিদেশে লোক আটকে আছে। বন্দে ভারত মিশনের বিমান চললো, বিদেশ থেকে বিমানের লোক ফিরে এলো দেশে, কিন্তু কলকাতায় বিমান নামতে দিলেন না। বাংলাদেশে হাজার হাজার লোক আটকে আছে, আমাদের ফোন করছে, দাদা ব্যবস্থা করুন, এখানে বাংলাদেশ থেকে বিমান আসতে দেওয়া হতো না। তারপরে দিল্লি থেকে কলকাতা বিমান বন্ধ করে দিলেন, আমরাও দিল্লি যেতে পারি না, ঘুরে হায়দ্রাবাদ হয়ে, লখনৌ হয়ে, গুয়াহাটি হয়ে যেতে হয় দিল্লি। মোটামুটি পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ বানিয়ে দিয়েছে। বাংলাদেশের ভারতের সংবিধান কোর্ট এখানে চলবে না, আলাদা করে চলুন দিল্লি থেকে। এই চক্রান্ত বন্ধ করতে হবে, বাংলাদেশ বানাতে দেবো না। একবার বাংলাদেশ বানিয়ে কোটি কোটি লোককে উদ্বাস করে এখানে আসতে হয়েছে। রিফিউজি টিকিট লাগিয়ে এক একটা প্রজন্ম, 2-3 প্রজন্ম খালের ধারে, রাস্তার ধারে, জলার মধ্যে, রেললাইনের ধারে লক্ষ লক্ষ মানুষ জীবনযাপন করেছে, পশুর মতো জীবনযাপন করেছে। তাদেরকে ভোটার করে ভোট নিয়েছে কংগ্রেস, সিপিএম, টিএমসি। তাদেরকে নাগরিকত্ব দেয়নি, আজকে ভারতীয় জনতা পার্টি তাকে নাগরিকত্ব দিয়েছে, বিল পাস করিয়েছে, তাদের রেজিস্ট্রেশন করে সবাইকে নাগরিকত্ব দেবো। কিন্তু সেই বিলের সবচেয়ে বেশি বিরোধিতা কংগ্রেস, সিপিএম, টিএমসি করেছে। কার স্বার্থে? আপনারা চক্রান্ত করে দেশ ভাগ করে তাদের উদ্বাস্তু করেছে। সর্বহারা হয়ে তারা এসছে, তাদেরকে নাগরিকত্ব দেবেন না? আর তো কিছু চাইনি ওরা, করে কম জায়গা করে খেয়ে বেঁচে আছে। এই যে লক্ষ লক্ষ পরিবার, তাদের সঙ্গে যে অমানবিক ব্যবহার কেন করেছেন আপনারা? শ্যামাপ্রসাদ কথা দিয়েছেন আপনাদের সম্মান দেবেন, অধিকার দেবেন, তার যোগ্য উত্তরসূরি নরেন্দ্র মোদী এটা করেছেন, তাতেও বাধা দিচ্ছেন। আর সেই সিএ আইন পাস হতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের রাস্তায় নামিয়ে দেওয়া হলো, 100 কোটি টাকার সম্পত্তি ভেঙে গুড়িয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হলো, একটা লোকের গায়ে লাঠি পড়ে একটা এফআইআর হলো না। কিসের স্বার্থে? কার স্বার্থে? আপনি পশ্চিমবঙ্গকে কি করতে চাইছেন, কোথায় নিয়ে যেতে চাইছেন? আজকে এই প্রশ্ন করুন। তাই 2021কে আমরা টার্গেট করেছি। পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার আছে। পরিবর্তন বিজেপির মাধ্যমে সাধারণ মানুষের আশীর্বাদে হবে। আমরা 19-এ স্লোগান দিয়েছিলাম, 19-এ হাত আর 21-এ সাপ। এখানকার সাধারণ মানুষ আমাদের 2.30 লাখ ভোট দিয়েছেন, আমরা 18টা সিট জিতেছি, বাকি সেকেন্ড পজিশনে আছি। হাফ করেছি, 21-এ সাফ করবো। আমাদেরও বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে, মানুষেরও বিশ্বাস আছে। যে করে হোক আমাদেরকে মারপিট করে পুলিশের কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে। আগে মারপিট, ছিনতাই, শ্লীলতাহানির কেস দিত, এখন রেপ কেস, মার্ডার কেস, আর্মস কেস, এনডিপিএস, গাঁজার কেস হামেশা দিয়ে দিচ্ছে, ঘর ছাড়া করে দিচ্ছে। 29,000-এর বেশি কেস লড়ছি আমরা, প্রায় 60-70,000 লোক ঘর ছাড়া আছে, হাজার হাজার লোক জেলে আছে। এই করে কিন্তু কোনো আটকাতে পেরেছে? দিদিমণি ভুল করছে। তারা ভাইরা বলছে আমার পুলিশ ভাইরা আটকে দেবে, পুলিশ কারো হয় না। আপনার হাতে ক্ষমতা আছে, পুলিশ আছে। এই পুলিশের ডান্ডা যেদিন উল্টো পড়বে সেদিন চেক পাবেন কেমন লাগে। আর খুব বেশি দিন নয়, পুলিশ কর্মীরা খুব কষ্টে আছে, আমাদের বলে দাদা আপনার চেয়ে বেশি কষ্টে আমরা আছি, মেয়েদেরও মার খাচ্ছি, আপনার মার খাচ্ছি, ওদেরও মার খাচ্ছি। দিন আসছে পাল্টাবে। আমি বলেছি পুলিশের কর্মচারীদেরকে আপনার মাথা বিক্রি করবেন না। আপনার সংবিধানের শপথ নিয়েছেন, মানুষের টাকায় আপনার ইউনিফর্ম কেনা হচ্ছে, আপনার বেতন হচ্ছে, এটা মনে রাখুন। বাকি যেদিন বিজেপি ক্ষমতায় আসবে আপনার ওই ইউনিফর্মের সম্মান ফিরিয়ে দেবো। পুলিশ কর্মচারীদের মাথা উঁচু করে কাজ করবেন, সেই ব্যবস্থা করবেন, ভরসা রাখুন। সারা দেশে করেছেন। আজকে যে পশ্চিমবাংলার পরিস্থিতি, তার বিরুদ্ধে লড়তে গিয়ে আমাদের কষ্ট করতে হচ্ছে, গণতন্ত্র রক্ষার লড়াই করতে হচ্ছে, আপনার অধিকার ফিরে জন্য লড়াই করতে হচ্ছে। এই লড়াই ততদিন চলবে যতদিন না পরিবর্তন হচ্ছে। আপনারা আমাদের বিশ্বাস করেছেন, আস্থা রেখেছেন, আগামী দিনে বিশ্বাস রাখুন, আমরা আপনাদের স্বপ্ন পূরণ করবো। এই কথা বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।